শুভ অপরাহ্ন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা ও পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে। আপনারা জানেন যে জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিষয় ধরে ধরে আমরা আলোচনা করছিলাম। আজকে সেই সূত্রে যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি। এটি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আর এই তথ্য প্রযুক্তির যুগের কারণে তথ্য প্রযুক্তি নিয়ে ছেলেমেয়েরা জানবে, এটি প্রত্যাশিত। যে কারণে ক্লাস 8-এ জেএসসি পরীক্ষার্থী যারা, তাদেরও একটি পত্র আছে যে পত্রে তাদের পরীক্ষা দিতে হবে। কিন্তু কি রকম হবে সেই পত্র? সেই পত্র কি অন্যান্য বিষয়ের মতোই, যে বিষয়ে 100 থাকে, নাকি সেখানে খানিকটা কম আছে? যারা পরীক্ষার্থী তারা কিন্তু জেনে গেছে যে সেখানে 50 নাম্বার, অর্থাৎ 50 নাম্বারের একটি পত্র, সেখানে তারা পরীক্ষা দিতে হবে। সেই প্রস্তুতিটি কেমন করে নেবে হাতে যখন সময় খুব বেশি নেই? এই নিয়েই থাকবে আজকের আলোচনা। আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আসুন আপনাদের সাথে তাদের প্রথমেই পরিচয়টা করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, কুমিল্লাতে যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আর আমার ডান দিকে রয়েছেন তানজিনা নাহিদ। তানজিনা নাহিদ তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কর্মরত রয়েছেন সিনিয়র শিক্ষক হিসেবে। আর বলে রাখা ভালো, তারা দুইজনই কম্পিউটার যে শাখা আছে, আইসিটির যে শাখা আছে, সেইগুলোই পড়ান এবং সেই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে আপনারা সরাসরি টেলিফোন করতে পারবেন। টেলিভিশনের পর্দায় আমরা কিছু ফোন নাম্বার দেখাবো। এই ফোন নাম্বারগুলো আপনি ব্যবহার করবেন এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি টেলিভিশনের শব্দ খানিকটা কমিয়ে নেবেন, তাহলে কথাগুলো সুন্দর করে আমরা শুনতে পাবো। আমাদের এই অনুষ্ঠান সরাসরি ফেসবুকেও দেখা যায়। www.facebook.com/banglavision লগ ইন করুন আর ফেসবুকে দেখুন আমাদের এই অনুষ্ঠান। অনেক কথা হলো, আর কথা না বাড়াই সরাসরি চলে যাই আলোচনায়। বলছিলাম 50 নাম্বার দিয়ে একটি বিষয়। এই বিষয়ে কি কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর থাকছে বহু নির্বাচনী। এই বিষয়ে কথা বলবার জন্য আমি প্রথমেই অনুরোধ করছি তানজিনা নাহিদ আপনাকে। এই বিষয়টি 50 নম্বরের আমরা জানি স্যার, যেটা হচ্ছে টোটাল সময়টা থাকে 2 ঘন্টা। আচ্ছা, প্রথমেই থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, 8টি থেকে 5টির উত্তর স্টুডেন্টদেরকে করতে হয়। এক্ষেত্রে আমাদের 5টি অধ্যায় আছে এই বইয়ে। 5টি অধ্যায় থেকে ভাগে ভাগে প্রশ্ন হয়, আর বাকি থাকে 25টা বহু নির্বাচনী প্রশ্ন। সেটার জন্য আমি বলে রাখি যে খাতার শুরুতেই, জেএসসি খাতার শুরুতেই একটা টপ শিট থাকে, ওখানে ওরা উত্তরপত্রটা হচ্ছে ওদের টিক চিহ্ন দিতে হয়, আর বাকি খাতায় ওরা প্রশ্নোত্তরটা লেখে। এটা তো সারা 2 ঘন্টা ধরেই তারা দিতে পারবে। 2 ঘন্টা ধরেই দিতে পারবে। এটা নরমালি স্কুল। আপনার পরামর্শটা কি, যে যখন হাতে আসলে 2 ঘন্টা ব্যাপী সময় রয়েছে, তারা তো প্রথমেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটা করবে হয়তো, কিন্তু যে প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে খানিকটা বিবেচনা করার ব্যাপার রয়েছে, খানিকটা ভাববার ব্যাপার রয়েছে, এগুলো ক্ষেত্রে কি করবে? এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে, কোনো কারণে যদি ভুল দাগিয়ে ফেলে, সে ভুল হয়ে গেল, করণীয়টা কি? আচ্ছা স্যার, প্রথমত ওরা বহু নির্বাচনীটাই অ্যান্সার করবে। যেটা হয় যে পরীক্ষার শুরুতে প্রিপারেশন নিয়ে যায়, মাথাটা খুব ভালো পরিষ্কার থাকে, সেজন্য সেই উত্তরগুলো ভালো করতে পারবে। যদি সে কোনোটা তখন না পারে, তার পুরোটা সময় রয়ে গেছে, সেজন্য সে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে। অবশ্যই উত্তরপত্রেও পেন্সিল দিয়ে মার্ক করবে শিওর না থাকলে, এবং প্রশ্ন একটা দাগ দিয়ে রাখবে যাতে পরে তার মিস না হয়ে যায়। আচ্ছা, তারপরে যদি তার কোনো ভুল হয়েই যায়, ওখানে পরীক্ষায় যে ডিউটিতে থাকবেন, যে টিচার থাকবেন, তাকে অবশ্যই ইনফর্ম করবে যে আমার এরকম হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি। যেহেতু এটা আমাদের আসলে ওএমআর শিট নয়, সেজন্য যেই কেন্দ্রে পরীক্ষা হয় সেখান থেকে কোনো একটা ইনস্ট্রাকশন তারা পাবে। কীরকম সেটা হতে পারে? সেটা হতে পারে যে যদি সে পুরোটা দাগ না দেয়, হতে পারে যে জাস্ট শুরু করেছিল, সে পুরোটা টিক চিহ্ন দেয়নি, সেই ক্ষেত্রে তখন টিচার একটা ইনিশিয়াল দিয়ে দিতে পারে। যদি ওখানকার কর্তৃপক্ষ বলে, তাহলে সেটা হতে পারে যে বাকিটাতে সে সম্পূর্ণ করলো, আর এটাতে সে টিচার ইনিশিয়াল দিয়ে দিল, যে টিচার এটা ইনফর্ম যে এরকম ভুলে হয়ে গিয়েছে। তো একেবারেই যদি সে ভুল দিয়ে ফেলে, তাহলে তো স্যার দ্বিতীয়বার তার কোনো
অপশন থাকে না যে ভুলই তো হয়েছে। আপনাদের এটা তারপরেও যেটা বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে তোমরা ভুলে যদি হয়েই যায় তাহলে যাতে ঠিকটাতেও দিয়ে আসে। আচ্ছা, এক্ষেত্রে দুটো বিষয় থাকে। একটা হচ্ছে যে আগেরটা কেটে দিতে হবে নাকি আগেরটাও থাকবে এটাও থাকবে? আগেরটা অবশ্যই ক্রস করে দিবে, আগেরটা ক্রস করে দেবে, ক্রস করে দিবে এবং ওটা টিক চিহ্ন দিয়ে রাখবে। আচ্ছা, পরবর্তীতে বোর্ড থেকে যে নির্দেশনা পাবে শিক্ষকরা সেভাবে আপনাদের এটা খাতা কিভাবে দেখবে। মূল্যায়ন করা হয়? এটা কি ম্যানুয়ালি করা হয়? ম্যানুয়ালি, সম্পূর্ণ ম্যানুয়ালি স্যার, এটা ওএমআর শিট নয়। এটা মেশিনে তো রিড করে না, তো সেটা কিভাবে আপনারা করেন সাধারণত? আমরা যেটা করি স্যার, ওই যে উত্তরপত্রটা থাকে সেটাকে একটু ফটোকপি করে নিয়ে উত্তরগুলো কেটে নেই। আমি যে সিস্টেমে করেছি আর কি, উত্তরগুলো কেটে নিয়ে প্রতিটা খাতার উপরে ওই উত্তরপত্রটা বসিয়ে যেগুলোতে পড়বে না, ভুল হয়ে যাবে, সেটা ক্রস দিয়ে ওভাবে কাউন্ট করি। ও, মানে যেগুলোর মধ্যে সে আমার তো ভুল উত্তর, সব শুদ্ধ উত্তরগুলো দেখা যাবে, হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে না ভুলে চলে দেখা যাচ্ছে সেটাতে ক্রস করে দেই, তাহলে ভুলটা দিয়ে ওভাবে ম্যানেজ করে কাউন্ট হয়ে যায়। হ্যাঁ, মার্ক করে দেন। না, ঠিক আছে, সেটা তো একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিতেই সাধারণত এই জাতীয় যে পরীক্ষা, এই পরীক্ষার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা হয়ে থাকে। তাতে একটু সময়ও বাঁচে এবং ঠিকঠাকভাবেও করা যায়। এবং তাতে একটা বড় ব্যাপার হলো যে অনেক সময় যদি প্রত্যেকটা গুণে 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 করতে হয় তাহলে হয়তো নিজের চোখেও কখনো কখনো হয়তো ফাঁকি দিতে পারে। 10টা খাতা দেখলে 11 নম্বর খাতাতে হয়তো এরকম হতে পারে। সেদিক থেকে শিক্ষক মণ্ডলী যেভাবে এটা বের করেছেন, এটা একেবারেই একটা লোকপ্রযুক্তি বলা চলে, একেবারে লোকপ্রযুক্তি। কারণ এটা আপনারা হাজার হাজার খাতা দেখছেন, হ্যাঁ, এটা বের করছেন, এটা খুব একটা ভালো ব্যাপার। যাই হোক, আমরা আলোচনা করব। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে আসি। আপনি তো পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, তো এই পর্যায়ে প্রথম কথা 2 ঘন্টায় আমাদের ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে, এবং আরেকটা জিনিস তাদের জন্য চ্যালেঞ্জ, মনে রাখার ব্যাপারটা খুব জরুরি। অন্যগুলো 3 ঘন্টা দেবে, এটা হচ্ছে 2 ঘন্টা। তারা যেন মনে না করে যে না, আমার এটার জন্য আরও 1 ঘন্টা সময় আছে, ধীরে ধীরে লিখি। আপনি বলবেন যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটি, সেই উত্তরের ক্ষেত্রে 8টি থাকবে, 5টির উত্তর করতে হবে। আমি যেটা জানি সেটা হলো যে 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায়ের মধ্যে 8টি প্রশ্ন আপনারা কিভাবে বিন্যাস করেন? কোনো জায়গায় কি 2টো করে থাকলে কোন কোন অধ্যায়? ধন্যবাদ স্যার। আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আমার আইসিটি এই বইয়ে 5টি অধ্যায় রয়েছে। 5টি অধ্যায়ে এখানে টোটাল 69টা পাঠ রয়েছে। 69টা পাঠ। এই 69টা পাঠ থেকেই প্রশ্ন আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে অনেক ক্ষেত্রে সমহারে প্রশ্ন আসে, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আবার গত বছরের যে প্রশ্নটা আমার কাছে আছে এখন, প্রথম অধ্যায় থেকে 2টোরও বেশি প্রশ্ন এসেছে। 2টোর বেশি? জি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশ্নবিন্যাসটা এমন যে প্রত্যেকটা অধ্যায়কেই সে সমানভাবে পড়তে হবে। কারণ হচ্ছে পুরোটা বই থেকে প্রশ্ন আসবে, সে কোনো অধ্যায়টাকে কম আবার কোনো একটা অধ্যায়কে একটু বেশি এভাবে মূল্যায়ন করা যাবে না। পুরোটা অধ্যায় তাকে খুব সুন্দর মতন পড়তে হবে, এবং এই 69টা পাঠ থেকেই এই প্রশ্নগুলো আসবে। সাবজেক্টিভে 25 নম্বর আর অবজেক্টিভে 25। আর তাদের হাতে এই মুহূর্তে সময় খুবই কম, কারণ আমাদের আইসিটি পরীক্ষাটা হবে নভেম্বরের 15 তারিখ। সেই ক্ষেত্রে তাদের কাছে এখন 43 দিন বাকি আছে আজকে থেকে শুরু করে। তো সময় কম, আর তার যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। এবং আমি বিশ্বাস করি আইসিটি বিষয়ে স্টুডেন্টদের পূর্ব যেই পরীক্ষাগুলো হয়েছে সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এবং বিগত কয়েকটা পরীক্ষা থেকে তাদের প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা হয়ে গেছে, মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে খুব ভালো একটা পরীক্ষা তারা দিতে পারবে যদি এখন থেকে একটু ভালো প্রস্তুতিটা তারা নিয়ে থাকে আর কি। খুব ভালো একটা চমৎকার পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে, এখানে ভয়ের কিছু নেই। আচ্ছা, তাহলে এখানে এই যে 5 নাম্বার করে এক একটা প্রশ্ন উত্তর তাদের লিখতে হবে, জি, এই যে 5 নাম্বার করে লিখতে হবে, তারা কিভাবে নির্বাচনটা করবে? মানে আমি বলতে চাই যে এক একজন এক এক রকম নির্বাচন করবে, কিন্তু আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কাকে আপনি নাম্বারের ক্ষেত্রে মনে করেন যে না, এই ছেলেটি তো খুব ভালো বা এই মেয়েটি তো খুব ভালো? ধন্যবাদ স্যার। আসলে আমরা যখন খাতাটা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে, এক একজন স্টুডেন্ট এক একভাবে খাতাটা উপস্থাপন করে। এটা তার নিজস্ব একটা ব্যক্তিগত একটা পদ্ধতি বলা চলে, যেহেতু এটা সৃজনশীল নয়। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা খাতা
দেখার সময় একটা জিনিস লক্ষ্য করি যে একটা স্টুডেন্ট খুব সুন্দর মতন সে একটা 5 নম্বরের প্রশ্নের জন্য সে 1.5 পৃষ্ঠা লিখেছে, 1 পৃষ্ঠা লিখে কোয়ার্টার লিখেছে পরে সে, ওই ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েশন করে জাজমেন্ট করে তাকে 5 নম্বর দিয়েছি, সব ঠিক আছে। আর একটা স্টুডেন্ট সে ডিটেলস ওর মতো লিখে নাই, কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে সে খুব গুছিয়ে লিখেছে, সেই ক্ষেত্রেও আমি তাকে 5 নম্বর দিতে পারি। আবার আরেকটা স্টুডেন্ট 1 পৃষ্ঠার মধ্যে সে আবার যদিও প্রশ্নে উল্লেখ নেই চিত্র দেওয়ার জন্য, সে কিন্তু চিত্র সহ দিয়েছে, তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু বিবেচনা করেই আমরা ইভ্যালুয়েশন করে জাজমেন্ট করে নাম্বারটা দিই। চিত্রের ব্যাপারটা কি আপনার কাছে কি মনে হয়, চিত্রটা কি দেওয়া উচিত? চিত্রের বিষয়টা হচ্ছে স্যার, মানে আপনাদের কোনো দুর্বলতা আছে কিনা শিক্ষক হিসেবে চিত্রের প্রতি? দুর্বলতা বলতে আমি একটু রেফারেন্স দিচ্ছি, গত বছরের যেই প্রশ্নটা আমার হাতে আছে এখানে চিত্রের কথা উল্লেখ নাই। প্রথম প্রশ্নটাই চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করো। তো এখানে কিন্তু প্রশ্ন কাঠামো অনুযায়ী, প্রশ্নের চাহিদা অনুযায়ী কোনো চিত্র চায়নি, তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট চিত্র দিতে হবে সেটা আমরা বলি না, কিন্তু সে যদি নিজের উপস্থাপনাটাকে সুন্দর করার জন্য চিত্রটা দেয় তাহলে সেটা তার ব্যাপার, সেক্ষেত্রে আমরা তাকে ওইভাবে মূল্যায়ন করব। কিন্তু যে চিত্র দিল না কিন্তু গুছিয়ে লিখেছে তাকেও আমরা মূল্যায়ন করব। এটা যাদের ব্যক্তিগত উপস্থাপনা। চিত্রটা যদি সে দেয়, একজন পরীক্ষার্থী যদি দেয়, সেটাকে আপনারা ইতিবাচকভাবেই গ্রহণ করছেন? হ্যাঁ, ইতিবাচকভাবে আমরা গ্রহণ করব, কারণ তার এটা অবশ্যই উপস্থাপনা, নিজের ব্যক্তিগত একটা উপস্থাপনা। তানজিনা নাহিদ, আমি আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম আসলে, যে একটা উত্তর কি করে সম্পূর্ণ হয় এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। আমার তো মনে হয় যে এখানে প্রত্যেক পরীক্ষার্থী আসলে যে নাম্বার আছে 50-50-50 পেতে চাইবে, জি স্যার, তাই না? 50 পেতে চাইবে, কারণ এটা তো একদম সায়েন্সের এবং খোদ সায়েন্স বলে, মানে এটাতে শুধু এ প্লাস পাবো সেটা না, এখানে 50 সবাই পেতে 50 নম্বর পেতে এখানে মানে আগ্রহী। যেটা করতে পারে স্যার, এটার জন্য স্যার আমি যেটা বলবো যে বাচ্চারা বইটাকে প্রাধান্য দেবে, কারণ আইসিটি এমন একটা বিষয়, এটা সম্পর্কে অনেকে জানে, স্টুডেন্টরা অনেক কিছু জানে, কিন্তু বইটাকে প্রাধান্য দিবে বেশি। বইয়ের তথ্য যা আছে সেগুলো আগে লিখে নিবে, এরপরে যদি সে অ্যাড করতে চায় তথ্য অবশ্যই দিবে। আর যেহেতু 5 নম্বরের জন্য একটা উত্তর লিখবে, মাথায় সেটা রাখতে হবে। একটা বই নির্দিষ্ট, এটাই বলছি স্যার, যে বইয়ে যা তথ্য আছে সেটাকেই উপস্থাপন করবে, যেহেতু 5 নাম্বার, যেগুলো পুরো বর্ণনাকারে আছে, যেমন যোগাযোগ ব্যবস্থা, গবেষণা, এগুলোকে আমরা 5টা প্যারায় ভাগ করে লিখব, কখনো একবারে কম্পোজিশন স্টাইলে লিখব না, 5টা প্যারায় ভাগ করে রাখবো। আমার যাতে উত্তরটা দেখে শিক্ষক, বোর্ডে তো একজন শিক্ষক অনেক খাতা দেখবে, যাতে শিক্ষকের প্রথমেই চোখে চলে আসে যে না, সে টপিকগুলো তুলে নিয়ে আসছে সব, এভাবে লিখবে। আর বিশেষ করে আমি বলবো যে উত্তরগুলো বইয়ে কোনো হেডিং দেয়া আছে, যেমন সরকারি খাতে, ব্যবসায়িক ক্ষেত্রে কিছু হেডিং দেয়া আছে, এই হেডিংগুলো স্টুডেন্টরা কখনো নিজের মতো বানিয়ে লিখবে না, হেডিং যেটা বইয়ে দেয়া আছে সেটা লিখবে, ভিতরের জিনিস নিজের মতো কিছুটা অবশ্যই লিখবে। তো হেডিং কি লিখতে হয়? কিছু প্রশ্ন যেমন সরকারি দোরগোড়া সরকারি সেবা, তাই আইসিটির গুরুত্ব, সেখানে ই পর্চা, ই পূর্জি, এগুলো হচ্ছে সরকারি সেবা, এই সেবার হেডিংটা দিয়ে সেটা সম্পর্কে ওরা লেখে, এরকম করে। আর যেহেতু 5 নাম্বার আছে, এখন এই সরকারি সেবা নিয়ে যেহেতু কথা বলছি, এটা নিয়ে বলি, বই অনেকগুলো টপিক আছে, তো 5 নাম্বারের জন্য আমি এখন 12টা লিখবো, সময় কম, আমার এত সময় নেই, আমরা ম্যাক্সিমাম 7টা থেকে 8টা লিখবো, 5টা বলে 5টাই লিখবো না, কারণ নাম্বার তখন ভ্যারি হবে। একটা স্টুডেন্টের খাতা যখন দেখবো যে সে 5-এর অধিক 8টা খুব সুন্দর করে লিখেছে, কোথাও কলম ধরার জায়গা নেই, অটোমেটিক্যালি 5-এর খাতার চেয়ে এর খাতায় নাম্বার বেড়ে যাবে। হ্যাঁ, এটা। আর চিত্রের বিষয়ে স্যার আমি একটু বলবো যে চিত্র সহ বর্ণনা করো, এরকম একটা টপিকই আছে আমাদের, টপোলজি, শিক্ষার্থীরা জানে। টপোলজিটা অবশ্যই চিত্র সহ প্রশ্নেই প্রতিবার বোর্ডে এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসেই, এবং এটা গত বছরের 3 নম্বর প্রশ্নে এসেছিল, গত বছর স্যার এসেছিল, এবং প্রতিবারই স্যার চিত্র সহ আসতে বলে। আর চিত্রের আসলে আইসিটিতে তেমন কোনো অপশন নেই। আরেকটা আছে এক্সেলে, স্প্রেডশিটে, এক্সেলের যে উইন্ডো পরিচিতিটা, ওটা যদি আসে, একবার বোর্ডে এসছে, ওটা যদি আসে তখন ওরা দিবে কুইক অ্যাক্সেস বার, টুল বার, যেটা শিট আছে, ওগুলো ছোট ছোট করে ছবি দিয়ে দেবে, এটা আকর্ষণীয় হবে বা উত্তরটা খুব পরিপূর্ণ একটা উত্তর হবে। আর যেটা আছে যন্ত্রপাতি, মডেম, হাব, সুইচ, এটার ব্লক ডায়াগ্রাম দিতে পারে, বইয়ে যেরকম হাবের চিত্র আছে ওটা আঁকবে না, জাস্ট একটা ব্লক করে এটা দিতে পারে যেসব আগ্রহী স্টুডেন্ট আছে, এরকম একটা ব্যাপার। ধন্যবাদ। আমরা একটা টেলিফোনে যাই, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছিলাম। প্রিয় দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন জানবার থাকে সরাসরি বলবেন,
আপনার নাম পরিচয় দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি প্রিয় দর্শক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাবো, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন হ্যাঁ, করুন। জি, হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্টুডেন্ট, যে আমি হোমনা উপজেলা কালীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইসিটি, যে আমার স্টুডেন্ট কিভাবে আরেকটু ভালো করে যাতে এ প্লাস পাওয়া যায়, কোন দিকটা ভালো করলে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়াতে পারি, সেই দিকটা আমি জানতে চাই। ধন্যবাদ, আমাদের সেই চেষ্টাই আছে। আপনার শুধু ছাত্র নয়, আমাদের সবার জন্য এই ব্যাপারই সুনির্দিষ্ট করে প্রশ্নটা করলে আরও ভালো হতো, তাহলে আমরা সুনির্দিষ্ট করে উত্তরের দিকে যেতে পারতাম। দুজন আছেন, যাই হোক, এটা একটা সার্বিক প্রশ্ন এবং সার্বিক আলোচনাটাই তো আমাদের, তাই। আচ্ছা, অনেক দূর থেকে করেছেন, হোমনা থেকে করেছেন, আর আমাদের আজকে গেস্ট যিনি, তিনিও হোমনারই গেস্ট। তো যাই হোক, আমাদের মূল যে কথা সেটা হচ্ছে, আপনার কাছেই আসি তানজিনা নাহিদ, আপনার কাছে মূল কথা হলো, আপনি বলছিলেন যে চিত্রের ব্যাপারে খুব বেশি শুধু টপোলজি ছাড়া আর নেই, কিন্তু টপোলজি আর যেটা এক্সেলের উইন্ডোটা পরিচিতি, এক্সেল উইন্ডো, কিন্তু অন্য ক্ষেত্রে আপনারা, আমরা তো এইমাত্র আমিনুল ইসলাম তার কাছে শুনছিলাম যে তিনি আগ্রহী যে চিত্র দিলে ভালো। এটা যদি কোনো স্টুডেন্ট বিশেষভাবে দিতে চায় তাকে তো কিন্তু দিতে পারে সময়টা, তবে যে দিবে তাকে মাথায় রাখতে হবে যে আমি কমপ্লিট করতে পারবো সঠিকভাবে। আর যদি চিত্র চলে আসে তাহলে অবশ্যই তার মানে উত্তরের মানটা বাড়বে, তবে রিলেটেড চিত্র হতে হবে, যেখানে আমার প্রয়োজন নেই স্টুডেন্টরা যাতে সেখানে দিয়ে সময়টা নষ্ট না করে। স্পেসিফিক যেগুলোতে প্রয়োজন আছে সেগুলো দিবে। স্যার যেমন বললেন যে চিকিৎসা ক্ষেত্র যেটা এসেছিল আমাদের গত বছর, ঢাকা, কুমিল্লার, বরিশাল, এই তিনটা বোর্ড হচ্ছে একই কোশ্চেনে পরীক্ষা হয় আমাদের। এখানে প্রথমটা, এখানে তার যদি অনেক সময় থাকে স্টুডেন্টের, তাহলে সে চিকিৎসা ক্ষেত্রে একটা কিছু দিতে পারে, টমোগ্রাফি আছে, মস্তিষ্কের একটা ছবি আছে, ওই টাইপের যদি সে দিতে পারে দিবে, তবে সময়টা তার স্যার অবশ্যই মাথায় রাখতে হবে। কতটুকু লিখবে, মানে কোয়ালিটি তো ডেফিনেটলি ঠিক মতো করে লিখতে হবে, তা না হলে তো সায়েন্সের বিষয় নাম্বার পাবে না। কিন্তু কোয়ালিটির সাথে সায়েন্সের এই ক্ষেত্রে কোয়ান্টিটির কি কোনো সম্পর্ক আছে? আমি একটু আগে আমিনুল ইসলামের কাছে শুনছিলাম যে তিনি বলছিলেন 1.5 পৃষ্ঠা, কেউ যদি আবার 1 পৃষ্ঠায় কমপ্লিট করে। ওটাই স্যার যেটা বলছিলেন সেটার সাথে যে যা তথ্য আছে ওটা সম্পর্কে, আর বারবারই বলছি স্যার স্টুডেন্টদেরকে যে বইটাকে প্রাধান্য দেবে। বইয়ে এই অন্তত আইসিটি সাবজেক্টে ক্লাস 8-এ বইয়ে যা আছে এটা ওদের জন্য যথেষ্ট। যদি এটাকেই গুছিয়ে একটা জিনিস আজকে মনে হচ্ছে যে 2 ঘন্টা তো তাদের হাতে তো অনেক সময় থাকবে। হ্যাঁ, সময় আছে হাতে, প্রচুর সময় থাকে, তাই না? থেকে যায়। যারা জানে তাদের জন্য তো জানে, যারা তাদের জন্য সুবিধা হয় না, তারা অনেক সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করতে পারে, এবং স্যার অনেক আগেই পরীক্ষা শেষ হয়ে যায় ওদের, আমরা যেটা দেখি। আমিনুল ইসলাম, আপনার কি অভিজ্ঞতা, আপনি কি বলবেন যাদের আপনি বলছিলেন 43 দিন সময় আছে? আমার অভিজ্ঞতা হচ্ছে স্যার, যে সময়টুকুন তাদের হাতে এই মুহূর্তে আছে, আর একটু আগে ম্যাডাম যে কথাটা বলছেন, 1 থেকে 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, তারপরে হাফ কোয়ার্টার লিখলে ভালো লেখা যায়। আমাদের স্টুডেন্টদের মাঝখানে একটা প্রবণতা থাকে যে পরীক্ষাটা আমি একটু আগে দিয়ে দিই, আগে দিই, লাভ অনেকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে, সেটা হচ্ছে তাদের আরেকটা টেন্ডেন্সি। তো 2 ঘন্টার সময়ে 25 মার্কের একটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, অনেক হাতে সময় আছে তার। সে ইচ্ছে করলে খাতাটাকে এমন মানের তৈরি করতে পারবে যে এক্সামিনার যে খাতাটা দেখবে, উনি দেখলেই ইভ্যালুয়েশন করতে পারবে এই স্টুডেন্টটা কেমন। তো সেই ক্ষেত্রে ইচ্ছে করলে সে এই সময়টুকুর ভিতরে সে পারবে। আর এখানে আমাদের টোটাল 5টা অধ্যায়ের মধ্যে 69টা পাঠে প্রথম যে অধ্যায়টা আছে, এটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, আমাদের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়টা আমি বলবো যে এই বইয়ের মধ্যে প্রথম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। 4টা তো আছে বাকি। এই অধ্যায়টাই থেকে আমাদের স্টুডেন্টের পুরো বইয়ের মূল ভূমিকাটা আছে, এবং এখান থেকে সে অনেক কিছু শিখতে পারবে। বাকি অধ্যায়গুলোকেও তাকে সমহারে শিখতে হবে।
সেই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যেটা পৃষ্ঠা নাম্বার 1 থেকে 17 পাঠ 6টা পাঠ আছে এখানে। এই 6টা পাঠ যদি সে খুব ভালো মতন শিখতে পারে তাহলে তার জন্য তথ্য প্রযুক্তি বইটা প্রথম দিকেই তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর শেষের দিকে যে কয়েকটা পাঠ রয়েছে আমাদের স্প্রেডশিটের ব্যবহার, যেটা পাঠ 22 থেকে শুরু হয়েছে, তারপরে দৈনন্দিন জীবনে ইন্টারনেট সর্বশেষ যেটা আর কি, এই 2টা পাঠে আলোচনা একটু কম আছে কিন্তু ব্যবহার রয়েছে অনেক, যেটা প্র্যাকটিক্যালি আমরা বাচ্চাদেরকে দেখাই। তো সেই ক্ষেত্রে প্রশ্ন আসবে বই থেকে, বইয়ের বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। টোটালি এই সময়টুকুর ভিতরে আমাদের স্টুডেন্টদের যেটা করণীয় সেটা হচ্ছে তাকে অবশ্যই বইটা খুব সুন্দর মতো ভালোভাবে, এখন যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে তাকে ভালোভাবে বইটা দেখতে হবে। সেক্ষেত্রে বহু নির্বাচনের যে প্রশ্ন আপনি বলছিলেন পুরো বই থেকেই তো হবে। বহু নির্বাচনী 5টি অধ্যায় রয়েছে, 5টি অধ্যায়ের মধ্যে আপনি প্রথম অধ্যায়কে খুব গুরুত্বও দিলেন। তো এরকম কি কোনো ভাগ আছে যে 25টি প্রশ্ন প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 5টি করে থাকবে, নাকি এমন হতে পারে যে প্রথম অধ্যায়ে 10টি থাকলেও অন্যটির মধ্যে 2-3টে? না, আমাদের যে সিলেবাসটা আছে জেএসসি পরীক্ষার জন্য নির্ধারিত, এখানে এমন কোনো কিছু লেখা নেই যে প্রত্যেকটা অধ্যায় থেকে এতটা প্রশ্ন করে আসবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের প্রত্যেকটা অধ্যায়ই অবজেক্টিভের জন্য সমানভাবে তাদেরকে পড়তে হবে। আচ্ছা, সেক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে এমন খুব কম হয় 1-2টা প্রশ্ন বেশি আসতে পারে, আবার দ্বিতীয় অধ্যায় থেকে 1-2টা কমও আসতে পারে। সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে +-5, অর্থাৎ 5-এর থেকে 2টো কম হতে পারে, 2টো বেশি হতে পারে, এরকমটাই মানে সচরাচর পরীক্ষার প্রশ্ন থেকে আমরা যেটা অভিজ্ঞতা পেয়েছি। +-5, অর্থাৎ তোমাকে ভাবতে হবে যে প্রত্যেকটা থেকে 5-এর কম বেশি থাকবে। জি, কোথাও যদি কম থাকে আরেকটা দিকে বেশি হয়ে যাবে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে করতে যে আলোচনাটা হলো যে 50 নাম্বারের মধ্যে তাদের প্রস্তুতি 2 ঘন্টা এবং হাতে বেশ সময় থাকে, কিন্তু যাদের হাতে সময় থাকবে ভাবতে হবে তারা সুন্দর করে পরীক্ষা দিয়ে ফেলেছে। কারণ ঠিক জিনিস যদি মাথায় না থাকে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। সে যাই হোক, আমরা আলোচনার শেষ প্রান্তে এসে জিজ্ঞাসা করব তানজিনা নাহিদ আপনার কাছে, সব শেষে আমাদের পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে এই যে 43 দিন সময়, সেটাকে সামনে রেখে তারা কিভাবে প্রস্তুতি নেবে একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, এই 43 দিন যেটা সময় আছে এমসিকিউর জন্য সম্পূর্ণ বই পড়বে, সম্পূর্ণ বই রিডিং পড়বে, তাহলেই সে পারবে। আচ্ছা, আর আমাদের প্রথম 2 বছর শুধু জ্ঞানমূলক প্রশ্ন এসেছিল এমসিকিউতে বহু নির্বাচনী, তারপরের বার যেটা অভিন্ন, নিচের কোনটি সঠিক, এভাবে এসছে। এবার মনে হচ্ছে ধারাবাহিকতায় উদ্দীপক দিয়ে প্রশ্ন হতে পারে, মানে যেভাবে এগোচ্ছে আর কি সেইভাবে মনে হচ্ছে হতে পারে। তাহলে এমসিকিউর জন্য সম্পূর্ণ বই পড়বে, ওখান থেকে বইয়ের বাইরে কিছু হয় না। উচ্চতর দক্ষতার যে 1-2টা 25টার ভিতরে 2টা বা 3টা উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে, ওটা একটু চিন্তা করলেই পারা যায়। আর 4টা উত্তর তো আছেই, স্টুডেন্টদের ঘাবড়ানোর কিছু নাই, বই পড়া থাকে। ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম। সবশেষে আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে, আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের আসন্ন জেএসসি পরীক্ষার সময় যদিও খুব কম সময় নেই, এইটুকু সময়ের মধ্যে ইচ্ছে করলে তোমরা খুবই ভালো করতে পারবে। কারণ ইতিপূর্বে তোমাদের স্কুলে অনেকগুলো পরীক্ষা হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে। এই ক্ষেত্রে তোমাকে মাইন্ড ম্যাপিং করে পরীক্ষাটা দিতে হবে এবং নিজেকে সক্রিয় রাখতে হবে। বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতার মধ্যে যেন তোমরা না পড়ো, সেই বিষয়টা খেয়াল রাখবে এবং অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে যদি এই সময়টা তোমরা একটু ভালো করে সময় দাও নিজেকে। ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম, ধন্যবাদ তানজিনা নাহিদ। আপনাদের দুজনকেই সুন্দর বললেন, যেটি শেষে গুরুত্ব দিলেন আমিনুল ইসলাম। আমার কাছে মনে হয় সেটির দিকে আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার। ইতিমধ্যেই কেউ কেউ অসুস্থতার পড়া শুরু করেছে, কারণ প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে এবং গরম ঠান্ডা মিলে যে অবস্থা, অসুস্থতা কিন্তু লেগে গেছে। আশা করি যারা জেএসসি পরীক্ষা দেবে তারা অন্তত একটু দূরে থাকবে, যে নিজেকে সুন্দর রেখে স্বাস্থ্য ঠিক রেখে পড়াশোনা করা। এখনই অনেক বেশি রাত না জাগা, ছাত্রছাত্রীরা অনেক জায়গায় টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক রাত জাগাও শুরু করে দিয়েছে। আমরা বলবো যে হ্যাঁ, ওইটা পরীক্ষা ভালো করতে হবে কিন্তু শরীরটা নষ্ট করে নয়। কারণ পরীক্ষা ভালো করতে গেলে, ফাইনাল পরীক্ষা ভালো করতে গেলে শরীরটা ঠিক রাখতে হবে, মস্তিষ্কটাকে সচল রাখতে হবে। আমরা সব কিছুই ভালো মনে করি এবং তাদের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশা করি। আজকের আয়োজন আমরা শেষ করব। প্রিয় দর্শক, জানিয়ে যাই আমাদের আগামী যে আয়োজন রোববার, সেটা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আশা করি সেদিন জেএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে পাবো।
আর আপনারা এই মুহূর্তে যারা বাংলা ভিশনের সঙ্গে আছেন সবাইকে আমন্ত্রণ জানালাম। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।